মধ্যবিত্ত বাঙালিদের দার্জিলিং ছাড়াও আরেকটি পাহাড় ঘোরার জায়গা হচ্ছে মেঘালয়। সুন্দর ঝর্ণা, সবুজ পাহাড় আর অদ্ভুত সুন্দর মন মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য, এ যেন এক মায়াবী রাজ্য। আর এখানে আসার ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু অনেকেই বুঝতে পারেন না ট্যুর প্ল্যানটা কি করে করবেন, কতদিন লাগবে মেঘালয় ঘুরতে, বা কিরকম কি খরচা পড়বে। তাই আজ মেঘালয় ঘোরার একটা 5 দিন আর 4 রাতের সুন্দর ট্যুর প্ল্যান আপনাদের বলে দেব। নমস্কার, আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে মেঘালয়ের ওপর আরও অনেক ডিটেল ভিডিও রয়েছে, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন এটসেট্রা। সেগুলোর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা কিন্তু নিশ্চয়ই দেখে নেবেন। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণ ফোকাস করবে ট্যুর প্ল্যান নিয়ে। তাহলে শুরু করা যাক। হাওড়া থেকে আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ছাড়বে হচ্ছে প্ল্যাটফর্ম 9 থেকে, মানে হাওড়ার যে ওল্ড প্ল্যাটফর্ম, ওল্ড স্টেশন, সেখানকার প্ল্যাটফর্ম 9 থেকে কিন্তু ছাড়বে ঠিক বিকেল 4:05-এ। তো পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর গুয়াহাটি পৌঁছানোর রাইট টাইম হচ্ছে সকাল 10:05। ট্রেন হাওড়া থেকে রওনা হলো তার নির্ধারিত সময় 4:05-এ। হাওড়া থেকে গুয়াহাটির রেলপথে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, টু বি এক্স্যাক্ট 999 কিলোমিটার। জেনারেল কোচের ভাড়া ওই 268 টাকা মতো, স্লিপার কোচের ভাড়া 500 টাকা মতো, 3AC-র ভাড়া 1320 টাকা মতো, 2AC 1895, আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়ে 3230 টাকা। কামাখ্যা স্টেশন ছাড়াতেই আমরা রেডি হয়ে নিলাম, কারণ এরপরেই গুয়াহাটি, আর এখানেই আমাদের নামতে হবে। ঠিক 10টা বাজে আর আমাদের ট্রেন কিন্তু গুয়াহাটি জাংশন ঢুকছে। তো আমাদের শিলং যাওয়ার গাড়ি কিন্তু অলরেডি রিজার্ভ করে রাখা রয়েছে, আমরা ওখান থেকেই উঠবো। তো ওই গাড়িটা পার্ক করেছে পল্টন বাজারের সাইডে, তো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 7। এই যে আমাদের গাড়ি কিন্তু আজকের এখানে রয়েছে, এটাই বলা রয়েছে। এই গাড়িতে করেই আমরা আজকে মেঘালয়ে যাব। তো আমরা জাস্ট এখন রওনা দিলাম গুয়াহাটি থেকে টুয়ার্ডস শিলং। রাস্তায় কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর অন দ্য ওয়ে কিন্তু আমাদের উমিয়াম লেকটাও পড়বে, তো সেখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো সেখানেও কিন্তু কিছুক্ষণের জন্য আমরা পজ দেবো। এখন টাইম হচ্ছে প্রায় 10:30 বাজে। তো দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম আর কতক্ষণে আমরা শিলং পৌঁছোই। মোটামুটি আর 3-3.5 ঘন্টা মতো লাগে। এবার দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন রয়েছে। গুয়াহাটি থেকে শিলং পৌঁছতে রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে অ্যারাউন্ড 2500 টাকা, আর শেয়ারে গেলে সেটা 200 থেকে 300 টাকা করে পড়বে পার হেড। আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি উমিয়াম লেক ভিউ পয়েন্ট। উমিয়াম লেক দেখে এখন আবার কিন্তু আমরা শিলংয়ের দিকে রওনা দিয়ে দিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলংয়ে, যেখানে আমরা থাকবো সেই হোটেলে। হোটেল ঠিক নয়, এটা হচ্ছে এয়ারবিএনবি। মানে এই প্রপার্টিটা কিন্তু বাইরে থেকে এরকম দেখতে। এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ওইখানে যে বাড়ি দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু যদি আপনি ছোট ফ্যামিলি নিয়ে আসেন 2 জন বা 3 জন, ওখানে কিন্তু অনায়াসে ওই ওপরটায় থাকতে পারেন। ওখান থেকে কিন্তু সিটি ভিউটাও খুব সুন্দর পাওয়া যায়। আমরা যেহেতু আগে বুক করেছিলাম আর আমার প্রেফারেন্স ছিল এই পুরো কটেজটাই নেব, ওই জন্য আমরা একতলায় মানে গ্রাউন্ড ফ্লোরে এই কটেজটা পেয়েছি। তাহলে দেখলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পরের দিন আপনি শিলং পৌঁছবেন যদি ট্রেনে করে আসেন। তাহলে শিলংয়ের পুলিশ বাজার এরিয়াতে অনেক হোটেল পেয়ে যাবেন। আমাদের এই হোমস্টেটা ছিল লাইমোখরা বলে একটা জায়গায়, যা পুলিশ বাজার থেকে ওই মোটামুটি 10 মিনিটের দূরত্বে। হোটেলে চেক ইন করার পরেই আপনাকে যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে এমটিডিসি বাস কাউন্টারে। যদি আমাদের মতো আপনারাও মেঘালয় বাজেটে বাসে ঘুরতে চান, তাহলে এখান থেকে আপনাদের চেরাপুঞ্জি, ডাউকি বা লোকাল সাইট সিইং এর টিকিট কেটে নিতে হবে পরের দিনের জন্য। আপনাকে এরকম একটা ধরনের টিকিট দেবে, যেখানে আপনার সিট নাম্বার
আর বাকি সমস্ত ডিটেলস লেখা থাকবে, রিপোর্টিং টাইম আর বাসের ডিপার্চার টাইমও লেখা থাকবে। চেরাপুঞ্জি ট্যুর 600 টাকা করে পার হেড, ডাউকি ট্যুর 800 টাকা করে পার হেড, আর লোকাল সাইট সিইং এর খরচ পড়ে 500 টাকা পার হেড। সেদিন সন্ধেবেলা আর বিশেষ কিছু করার নেই। শিলংয়ের পুলিশ বাজার ভালো করে ঘুরে দেখতে পারেন, লোকাল স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন বা স্ট্রিট শপিংও করে নিতে পারেন। পরের দিন সকাল 8টার মধ্যে আপনাকে চলে আসতে হবে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। এখান থেকে আপনাদের চেরাপুঞ্জি যাওয়ার বাস ছাড়বে। বেশ কিছু পয়েন্ট এই বাসটা ঘোরায়। কোন কোন পয়েন্ট তা ভাবছেন? চলুন তাহলে রওনা দেওয়া যাক চেরাপুঞ্জি। আজকে আমাদের যে প্রথম সাইট সিইং পয়েন্ট সেটা হচ্ছে মডক ডিমপেপ ভ্যালি পয়েন্ট, সেখানে কিন্তু পৌঁছে গেছি। পৌঁছলাম আমরা আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। অদ্ভুত সুন্দর দৃশ্য, ওখানে পুরো ক্যানিয়ন আর চারিপাশটা কিন্তু প্রচুর বাস রয়েছে, সমস্ত রামকৃষ্ণ মিশনের বাস। আমি একটু জুম করে আপনাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবেন সমস্ত রামকৃষ্ণ মিশনের বাস কিন্তু ওখানে পার্কিং করা রয়েছে। আর এত সুন্দর জায়গাটা, 1931-এ তৈরি হয় এই জায়গাটা। রামকৃষ্ণ মিশন ঘোরার পর এবার নেক্সট স্টপ হচ্ছে আমাদের নোয়াখালীকাই ওয়াটারফলস। চলুন আবার বাসে উঠি, যাই নোয়াখালীকাই ওয়াটারফলস। এখান থেকে নাকি 5 কিলোমিটার। এমনি কিন্তু ওই যে জায়গাটা, ওখান দিয়ে ওয়াটারফলস দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ পুরো মেঘ, দেখতেই পাচ্ছেন যেরকম চারপাশটা কিন্তু মেঘে একদম ঢাকা। চলে এসছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট কিনরেম ওয়াটারফলস ভিউ পয়েন্টে। এবার দেখুন কি অপূর্ব অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। চলে এসছি আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে থাংখারাং পার্ক অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন্সে। এটা হচ্ছে মেঘালয়ের স্টেট ফ্লাওয়ার লেডিস স্লিপার্স। আমরা এসছি আমাদের আরেকটা ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ, সেভেন সিস্টার ওয়াটারফলস কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, কারণ একেবারে মেঘে কিন্তু ঢাকা আর কুয়াশা চারিদিকে। তো একটা জলপ্রপাতও কিন্তু আমরা দেখতে পেলাম না। চলে এসছি আমরা আমাদের নেক্সট পয়েন্টে, যেটা হচ্ছে মসমাই কেভ। এই কেভটা কিন্তু একেবারেই ন্যাচারাল লাইমস্টোনের কেভ। মসমাই কেভ থেকে এবার আমরা চলে এলাম হচ্ছে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে ইকো পার্ক। এই যে এই জলপ্রপাত আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেভেন সিস্টার্সের উৎস। এখান থেকে কিন্তু সেভেন সিস্টার্স ওয়াটারফলটা স্টার্ট হয়। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। এবার কিন্তু বাসে চড়ে ফিরে যাব আবার যেখান থেকে বাস স্টার্ট করেছিল, ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। ওখানেই আমাদের ড্রপ করে দেবে, আর তারপর ওখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেল। বাস আপনাকে অ্যারাউন্ড রাত 7:30 থেকে 8টার মধ্যে ড্রপ করে দেবে আবার পুলিশ বাজারে। সেদিন এখানেই ডিনার করে একটু ঘুরে ফিরে যান আবার হোটেলে। পরের দিন সকাল সকাল উঠে আবার চলে আসুন 8টার মধ্যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। আজ ডাউকি যাওয়ার পালা। আজও এই বাস আপনাকে বেশ কিছু পয়েন্ট ঘোরাবে। আসুন খুব ব্রিফলি আপনাকে বলে দিই কোন কোন পয়েন্ট বাস আপনাকে ঘোরাবে। আমরা চলে এসেছি আমাদের প্রথম পয়েন্টে, সেটার নাম হচ্ছে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট। তো আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। এটা কিন্তু সিঙ্গল ডেকার ব্রিজ। সিঙ্গল ডেকার লিভিং রুট ব্রিজ ওপর থেকে যতটা সুন্দর দেখতে লাগে, তার থেকে কিন্তু নিচে থেকে অনেক বেশি সুন্দর দেখতে লাগছে। আমাদের কিন্তু লিভিং রুট ব্রিজ দেখা শেষ। এবার যাব আমরা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মাইলিলং দেখতে। চলে এসছি আমাদের নেক্সট স্টপ, সেটা হচ্ছে বোর হিল ওয়াটারফলসে।
এটা বোরহিল ওয়াটারফলসটা পরে কিন্তু আপনার ডাউকি যাওয়ার পথে। আমরা কিন্তু এসে গেছি ডাউকিতে, মানে যেটা ওমগড় রিভার। আর এখন সময় বাজে হচ্ছে প্রায় 5টা, অনেক দেরি হয়ে গেছে, প্রচুর জ্যাম, এত রাস্তায় জ্যাম পেয়েছি। আর প্রায় কিন্তু আলো এখন চলে যাবে করছে, তবুও চেষ্টা করব, যেটা করার জন্য এসেছি বোটিংটা কিন্তু একবার করে যাওয়ার চেষ্টা থাকবে। আমাদের ডাউকি দেখা কিন্তু শেষ, এটাই আজকের লাস্ট পয়েন্ট ছিল। এবার আবার বাসে উঠে ফিরে যাব আমরা শিলং। এই দিনও কিন্তু বাস আপনাকে সব পয়েন্ট ঘুরিয়ে মোটামুটি রাত 8টা-9টার ভেতর পুলিশ বাজারে নিয়ে আসবে। এখানে ডিনার সেরে আজকের মতো গুড নাইট বলে হোটেলে ফিরে যেতে হবে। লাস্ট দিন হচ্ছে আপনাদের লোকাল সাইটসিইং এর পালা, তবে আমরা এই অপশনটা চুজ করিনি। আমরা একটা গাড়ি রিজার্ভ করে মেঘালয়ের কিছু অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখব ভেবেছিলাম। গাড়ি ভাড়া পড়েছিল আমাদের মোট 4,500 থেকে 5,000 টাকা মতো, কারণ জায়গাগুলো কিন্তু শিলং থেকে বেশ দূরে। সকাল সকাল শিলং থেকে শুরু করতে হবে আপনাদের। প্রথম গন্তব্য হবে মফানলুর, একটা ভীষণ সুন্দর ছোট্ট একটা গ্রাম। পৌঁছে গেছি প্রচুর খুঁজে কাজে, রাস্তায় গুগল ম্যাপ দেখতে দেখতে গুগল ম্যাপও মাঝে মাঝে ভুলভাল বলছিল, কিন্তু সাইনবোর্ড কিন্তু ছিল। পৌঁছে গেছি আমরা মফানলুর, যার উপর ডিটেইলড ভিডিও আমার চ্যানেলে রয়েছে। মফানলুর থেকে বেরিয়ে চলে যেতে পারেন পরের পয়েন্ট মারখাম ভ্যালি। পৌঁছে গেছি আমরা মারখাম ভ্যালি ভিউ পয়েন্টে। অনেক রাস্তা অতিক্রম করে, খুব বাজে রাস্তা অতিক্রম করে, কিছু ভালো রাস্তা অতিক্রম করে আলটিমেটলি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে এলে মনে হবে আপনি সুইজারল্যান্ডে এসছেন। এখানে চোখের সামনে সুন্দর রোলিং হিলস দেখতে পাবেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যেতে পারেন মফলাং সিক্রেট ফরেস্ট দেখতে। পৌঁছে গেছি আমাদের আজকের যে গাড়ি করে ঘোরার যে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে মফলাং ভিলেজ আর মফলাং সিক্রেট ফরেস্ট। এ দেখুন, এখানে বড় সাইন রয়েছে মফলাং সিক্রেট ফরেস্ট। এই সুন্দর প্রোটেক্টেড ফরেস্টটার একটা গল্প রয়েছে। বলা হয় এই জঙ্গল থেকে নাকি কোনো কিছু বাইরে নিয়ে যাওয়া যায় না, নিলেই নাকি বিপদ ঘনিয়ে আসবে। এর সত্যতা আমরা যাচাই করিনি, তবে প্রচুর রুদ্রাক্ষর গাছ কিন্তু আমরা দেখতে পেলাম। মফলাং সিক্রেট ফরেস্ট ঘোরা শেষ, এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি টুয়ার্ডস শিলং। আর আমরা যাচ্ছি হচ্ছে এখন আবার পুলিশ বাজার, তো ওখানেই দেখি আশেপাশে আর কি এক্সপ্লোর করা যায়। বিকেল বিকেল শিলং পৌঁছে আপনি ঘুরে দেখে নিতে পারেন এডওয়ার্ডস লেক। বাসে করে লোকাল ট্যুরটা করলে কিন্তু তার মধ্যে এটাও একটা পয়েন্ট ইনক্লুডেড। একেবারে পুলিশ বাজারের সামনেই এই লেকটা। ওয়াজ লেক থেকে ফেরার সময় কিন্তু আমাদের হোটেলে রাস্তায় পড়ে হচ্ছে ডন বস্কো চার্চ, তো সেটা দেখে, বাইরে থেকে যদিও দেখতে পারবো, তো সেটা দেখে কিন্তু হোটেলে ফিরে যাব। এটা হচ্ছে ডন বস্কো চার্চ, কি সুন্দর দেখুন। চার্চ দেখে এখন কিন্তু আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। কালকে আমরা শিলং থেকে ফিরে যাব কলকাতা। কিভাবে ফিরবো? আমরা এখান থেকে যাব হচ্ছে প্রথমে গুয়াহাটি, আর গুয়াহাটি থেকে কিন্তু আমাদের ফ্লাইট আছে ব্যাক টু কলকাতা। এটাই কিন্তু মেঘালয় ট্যুরের আপনাদের শেষ রাত। সেদিন বাইরে ডিনার সেরে হোটেলে ফিরে আসুন। পরের দিন কলকাতা ফেরার প্যাকিং করতে হবে যে। আমরা কলকাতা ফিরেছিলাম প্লেনে, কারণ আমরা গুয়াহাটি থেকে বেশ কম দামে ফ্লাইটের টিকিট পেয়েছিলাম। সকাল সকাল উঠে রিজার্ভ গাড়ি চেপে বেরিয়ে পড়ুন গুয়াহাটি এয়ারপোর্টের জন্য। গাড়ি রিজার্ভ পড়বে ওই অ্যারাউন্ড 3,000 মতো, আর সময় লাগবে ওই 3 থেকে 3.5 ঘন্টা। এখন টাইম হচ্ছে 8টা। আমরা জাস্ট পৌঁছলাম হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটা আমি দেখাচ্ছি। এই যে গুয়াহাটি এয়ারপোর্ট, এয়ারপোর্টটার নাম হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফ্লাইটে চড়ে ব্যাস বাইরের শোভা দেখতে দেখতে অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন, কারণ প্লেনে গুয়াহাটি থেকে কলকাতা ওই 1.5 ঘন্টার মতো সময় লাগে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন কলকাতা।
এই জার্নি ডিটেলস কিন্তু আমি অন্য আরেক ভিডিওতে শেয়ার করেছি, যা আমার চ্যানেলেই রয়েছে। ফ্লাইটের ভাড়া ডাইনামিক হয়, লোয়েস্ট হতে পারে ৩,০০০ টাকা, তবে ওই ৩,০০০ থেকে ৫,০০০-এর মধ্যেই কিন্তু ফ্লাইটের ফেয়ার ঘোরাফেরা করে। চলুন, কলকাতা এসে গেছে, নামতে হবে এবার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি সমস্ত ইনফরমেশন কিন্তু ভালোভাবে আপনাদের দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেক জায়গায়, অন্য আরেক ভিডিওতে। নমস্কার।